নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চালে বুদ্ধির ছাপ, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন সিবিআই প্রথম ধাপ ফেললো, অর্থাৎ 2021-এর পর কোনো বিধায়ককে এইভাবে সাপ্লিমেন্টারি চার্জশিটে ঢোকানোর ঘটনা সাম্প্রতিককালে আমার অন্তত মনে পড়ছে না। যা গতকাল ঘটল, পরেশ পাল দুজন কাউন্সিলর একসঙ্গে অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডে তাদের দুজনকে একসঙ্গে, তিনজনকে একসঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত করে দেওয়া হলো। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় কি দিল্লির গ্রিন সিগন্যাল, আমি সেই বিষয় নিয়ে আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন দিল্লির চালে অন্তত বুদ্ধির ছাপ রয়েছে, আমি সেইটুকু দিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করলাম। তার কারণ আপনারা জানেন, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আপনাদের সামনে, শ্রমিক ভট্টাচার্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির পরবর্তী মুখ হচ্ছেন। সেখানেও একটা চালে ইন্টেলিজেন্সের ছাপ আছে বলে আমার মনে হয়েছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার বারবার মনে হচ্ছে, এই মুহূর্তে ফ্রন্টাল লড়াইয়ে যে ঝাঁকুনিটা বিজেপি রাজ্যে দিচ্ছে, এটাও কিন্তু এই মুহূর্তের প্রয়োজনীয়তা। একটা ছোট্ট ভিডিও দেখুন, তারপর ফিরে আসছি। মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে। সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যাটা নড়াবো। 21শে জুলাইয়েরও যে কাউন্টার করা দরকার বা করা উচিত, কারণ সমস্ত মিডিয়া, সমস্ত ক্যামেরা, সারা ভারতের দৃষ্টি বা বাঙালিদের দৃষ্টি যখন ওই ক্যামেরার দিকে থাকে, ইলেকট্রনিক্স মিডিয়ায় থাকে 21শে জুলাইয়ের দিক, এদিন একটা অন্য ন্যারেটিভ তৈরি করে দিল। কিন্তু আজকের এই গতকালের এই ঘোষণা, অর্থাৎ উত্তরকন্যা অভিযান, অর্থাৎ উত্তরবঙ্গে মানুষকে বঞ্চনার অভিযোগে বিজেপি উত্তরকন্যা অভিযান ডেকে দিল যুব মোর্চাকে দিয়ে। এই ডাকের পেছনে একটা ইন্টেলিজেন্স আছে। আমি এটা কেন বলছি বলুন তো? কাউন্টার পলিটিক্সের যে রাজনীতিটাই পশ্চিমবঙ্গে ভীষণভাবে এসেন্সিয়াল, সেটা কিন্তু স্বীকার করুন অস্বীকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে এক পক্ষ অর্থাৎ শাসক পক্ষ সিপিএম এই পলিটিক্সটাও না করলেও, কেন তখন তারা ক্ষমতায় ছিলেন, মমতা কিন্তু ক্রমাগত করতে করতে স্পেসটা তৈরি করেছেন, যেটা প্রথম দিকে বামপন্থীরা বুঝতে পারেনি। আচমকা 2009-এ হুড়মুড়িয়ে ভাঙা শুরু হলো, 2011-তে ভেঙে চুরমার হয়ে গেল। এই কাউন্টার পলিটিক্স দিয়ে মমতাকে কাউন্টার করা দরকার, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামেরা যে কোনো কারণেই হোক বুঝতে চাইছিল না, বুঝতে পারছিল না। তারা আনুষ্ঠানিক ফ্রেমওয়ার্কের মধ্যে সভা, বৈঠক, প্রচার এইগুলোকে সংগঠিত করে তাদের ট্র্যাডিশনাল পদ্ধতি অনুযায়ী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিকে কাউন্টার করতে গেলে যে আমার কাউন্টার পলিটিক্সটা দরকার, যেমন ধরুন আমি বলছি কসবার ঘটনায় মমতা মনোজ ভার্মাকে দিয়ে কিছুতেই বিরোধী রাজনৈতিক দলকে কসবায় সভা করতে দেবেন না, অনুমতি দেবেন না। কি করা হলো? সরাসরি হাইকোর্টে গেলেন এবং সেখান থেকে গিয়ে হাইকোর্ট থেকে অনুমতি বার করে এসে যুব মোর্চার লম্বা মিছিল হলো কসবায়, এবং বৃষ্টিস্নাত অবস্থায় সেখানে শুভেন্দু বক্তৃতা করলেন, অন্যান্য বহু রাজনৈতিক নেতা সেই মঞ্চে ছিলেন, দেখছিলাম। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে অনেকগুলো একাধিক ঘটনা। হুল দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় পাতা জোড়া বিজ্ঞাপন দিচ্ছেন, সেখানে সেই সময় ঝাড়গ্রামে গিয়ে শুভেন্দু সভা করছেন। একটার পর একটা কাহিনী বলতে পারি। সাম্প্রতিককালে পরপর কন্যা সুরক্ষা যাত্রা মেদিনীপুরে করলেন, একদিকে সম্ভবত ময়নায়, তারপরই কোলাঘাটে, পরপর টানা মিছিল, সমানে মিছিল মিটিং, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2006 থেকে 2011 ক্রমাগত করে তবেই ক্ষমতায় এসছেন। এটা বিজেপিতে সামহাউ মিসিং ছিল। সেই জায়গাটা শুভেন্দু কিন্তু এসে মেকআপ করে দিয়েছেন, এবং মেকআপটা হয়ে গেছে আমি কমপ্লিটলি বলবো না, কিন্তু সেই লড়াইটা শ্রমিক ভট্টাচার্যের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে অভিষেকের বেশ কিছুদিন আগে থেকেই শুভেন্দু এটা চালাচ্ছেন। দিনে প্রায় 500-600 কিলোমিটার পর্যন্ত মানুষটা ট্রাভেল করেছেন, এই প্রান্ত থেকে ও প্রান্ত। যে কাহিনী আপনাদের কাছে বলেছি, এই যে মানুষকে নিয়ে মিছিলে হাঁটা, মানুষকে সমবেত করা, ইউনাইটেড করা, ইনক্লুসিভ পলিটিক্স করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সর্বগ্রাসী একটা খারাপ শক্তিকেই বাংলার মসনদ থেকে সরাতে গেলে ভীষণভাবে দরকার। এবং সেই কাজটাই কিন্তু হাত দিয়ে দিয়েছেন সাম্প্রতিককালে। আপনারা দেখেছেন ঝন্টু শেখের পরিবারকে মঞ্চে নিয়ে এসেছেন। পহেলগাঁও হত্যাকাণ্ডের পরবর্তীকালে যিনি মারা গিয়েছেন, কেউ কল্পনায় আমরা ভেবেছিলাম? কখনো ভাবিনি। যিনি হিন্দুত্বের লড়াই লড়ছেন, তিনি আবার ঝন্টু শেখের পরিবারের পাশে দাঁড়াচ্ছে। রাজ্য সরকার তাদের পাশে যখন দাঁড়াচ্ছে না, ঠিক এই সময় দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছিল যে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন ভেটারান পলিটিশিয়ানকে রাজ্য বিজেপির মুখ করার পেছনের কারণটা কি? কারণ খুব স্পষ্ট, কলকাতার মুখকে এবং অবশ্যই সবাই নতুন এবং পুরনোকে সমবেত করে একসঙ্গে রাজনীতিটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভীষণভাবে এসেন্সিয়াল।
দেখুন, শ্রমিকবাবু দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। 1974 সালে তার আরএসএসের সঙ্গে সখ্যতার সম্পর্ক হাওড়া থেকে। পরবর্তীকালে তিনি 2006 সালে বিধানসভা নির্বাচনে সম্ভবত কাশীপুর থেকে নির্বাচনে, শ্যামপুকুর থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। সেখানে পরাজিত হন, কিন্তু থামেননি। তার পরবর্তীকালে ক্রমাগত বিজেপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আমি যদি ভুল না বলি, 2014 সালে বসিরহাট নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন বিজেপির, এবং সেই নির্বাচনে পরাজিত হওয়ার পর তার ঠিক অব্যবহিত পরে বাগদায়, সম্ভবত সেখানে, না বাগদা নয়, ওই বসিরহাটেরই দক্ষিণ কেন্দ্রের সেখানে নির্বাচনে দাঁড়ান, বিধানসভা উপনির্বাচনে দাঁড়ান, এবং সেই বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে তিনি উপনির্বাচনে জেতেন। এবং 2016 সালে সেই উপনির্বাচনে জিতে প্রথম আমি বলছি 2014 উপনির্বাচনে, মাফ করবেন, সেই উপনির্বাচনে জিতে বিজেপির প্রথম বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন। সেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হলেন। যদিও মানে অফিসিয়ালি রাজ্য বিজেপির প্রথম বিধায়ক হিসেবে শ্রমিক ভট্টাচার্য আইডেন্টিফাইড হন, কিন্তু তার আগেও 1972 সালে সম্ভবত জনসংঘের যিনি মুখ হরিপদ ভারতী, তিনি কিন্তু জনতা পার্টির টিকিটে চৌরঙ্গী বিধানসভা নির্বাচন থেকে দাঁড়িয়ে জিতেছিলেন। এগুলো গেল তো অতীতের ইতিহাস। তার পরবর্তীকালে আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য এতে 2019 লোকসভা দমদমে নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু এই সময় টানা ধারাবাহিকভাবে কিন্তু অজাতশত্রু দলের মধ্যে টানা মুখপত্র থেকে গেছেন, এবং শেষ পর্যন্ত গত বছর তাকে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য থেকে বিজেপির সাংসদ হিসেবে রাজ্যসভায় পাঠানো হয়। সেই মানুষটিকে পশ্চিমবঙ্গের রাজনীতির হাল ধরানোতে একটা সুবিধে বিজেপির পক্ষে হলো, সেটা হচ্ছে নতুন এবং পুরনোর যে সংঘাত বিজেপি দলের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, যেটাকে থামানোর কোনো চেষ্টা সেভাবে আমার চোখে অন্তত পড়েনি। তো সেই জায়গাটায় কিন্তু একটা প্রলেপ পড়লো, এবং শ্রমিক ভট্টাচার্যকে আমি যতটুকু অবজার্ভ করেছি দূর থেকে, সেটা হচ্ছে পুরনো এবং নতুন সবাইকে নিয়ে চলতে পারেন, সেই এফিসিয়েন্সিটা তারা আছেন। শুভেন্দুর সঙ্গে একটা খুব সুন্দর ইকুয়েশনস আছে, অন্তত তার সঙ্গে একটা সম্পর্কটা অসামান্যভাবে ভালো, এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার ব্যক্তিগত রাজনৈতিক সম্পর্কটা অত্যন্ত ভালো। অজাতশত্রু, লিটারেট মানুষ, কথা বলতে পারেন ভালো। এবং আমার যেটা বারবার মনে হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি করে শুভেন্দু অধিকারীকে কিন্তু পরবর্তীকালে পরিষদীয় দলের বাংলার মুখ হিসেবে 2026 নির্বাচনে বিজেপি প্রেজেন্ট করার ব্যাপারটা কিন্তু প্র্যাকটিক্যালি সুনিশ্চিত করলেন। এটা আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে, কেন শ্রমিকবাবু তো রাজ্যসভার সদস্য, ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা মুখ ভীষণ দরকার ছিল। মুখহীন লড়াই সব সময় সাকসেসফুল হয় না। আপনারা জানেন, আমি উত্তরপ্রদেশে একটা রেফারেন্স কিছুদিন আগে দিয়েছিলাম, সেখানে দীর্ঘদিন ধরে মুখহীন রাজনীতি করতে করতে যোগী আদিত্যনাথকে যখন মুখ হিসেবে প্রেজেন্ট করা হলো, তার আগে কিন্তু তার বিরোধিতা ছিল, কিন্তু সেই মুখ করে আলটিমেটলি উত্তরপ্রদেশের যোগীজি দ্বিতীয়বারের জন্য শপথ নিতে পেরেছিলেন। বেশ কিছু স্টেটে মুখহীন রাজনীতি করেন, কিন্তু বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে একটা মুখ দরকার, যে মুখ সামনে রেখে মানুষকে স্বপ্ন দেখাবে, এবং সেই স্বপ্নের জায়গাটায় আলটিমেটলি একদিকে শ্রমিক ভট্টাচার্য থাকলেন, রাজ্য বিজেপির সংগঠনের হালটা ধরবেন, অন্যদিকে পরিষদের হালটা এখনই ধরে আছেন শুভেন্দু অধিকারী। ফলত তাঁকে যদি মুখ করা হয়, আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এটা উপলব্ধি করেছেন, যে তাহলে পশ্চিমবঙ্গের আগামী দিনের অনেকগুলো ইস্যু রিজলভড হয়ে যেতে পারে, যেখানে দাঁড়িয়ে মমতাকে রিপ্লেস করার জায়গাটা আসতে পারে। কেন শুভেন্দু অধিকারী তো সেই মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করতে বাধ্য করেছেন এই পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলীকে। ফলত সেই রকম একটা শক্তিকে যদি রিকগনাইজ করা যায়, সেই সম্ভাবনা কিন্তু দৃঢ় হয়ে গেল। আজকে আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দেবো। দেখুন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নমিনেশন যখন ফাইনাল হয়ে গেল, তখন সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় খুব 3টে রেলিভেন্ট ইস্যু দীর্ঘদিন ধরে যেটা শুভেন্দু অধিকারী বলে আসছেন, সেই 3টে কোর ইস্যুকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য মানুষের সামনে নিয়ে এলেন, মিডিয়ার সামনে বললেন, বক্তব্যটা রেখেছেন, মিডিয়াতেই আমি দেখলাম। যে এক হচ্ছে যে 2026 নির্বাচনটা বাংলা থেকে লগ্নি বেরিয়ে যাওয়া আটকানোর নির্বাচন, অর্থাৎ বাংলায় যে লগ্নি হয় না, মিথ্যে গল্প বলে গল্পের ফানুস বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে 65 লক্ষ পরিযায়ী বাঙালি তৈরি করেছে, বাংলার অগুন্তি শিক্ষিত যুবকদের চাকরি না দিয়ে পথে বসিয়ে রেখেছেন, 5.5 লক্ষ থেকে 6.25 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন। এই জায়গাটা তো লগ্নি থাকলে তাহলে তো পশ্চিমবঙ্গে একটা রিভাইভাল সম্ভব ছিল, যেটা বহুদিন ধরে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হতো
যে বারবার বিজেপি নেতৃত্বের এই কথাটা প্রকাশ্যে বলা উচিত যে আমরা ক্ষমতায় এলে টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো। আমি শুনেছি মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী এটা বলেন, কিন্তু আমারও এটা বহুদিন ধরে মনে হয়েছে টাটাকে ওই সিঙ্গুর হোক আশেপাশে হোক কোনো একটা জায়গায় টাটার বৃহৎ কারখানা আমরা গড়ব। আজকে ধরুন পশ্চিমবঙ্গের মাটি থেকে যদি টাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষুদ্র রাজনীতির জন্য মেরে হয়ে যাওয়া 85% হয়ে যাওয়া কারখানাটা না তাড়াতেন, আমি আবার বলছি না তাড়াতেন, আজকে ওই সিঙ্গুরকে কেন্দ্র করে একটা বিশাল শিল্পনগরী গড়ে উঠতে পারতো, যা দুর্গাপুরে বিধান রায় করে গিয়েছেন। ভালো করে ভেবে দেখুন, একটা জামশেদপুর পেতে পারতো। আজকে যা সানন্দ পেয়েছে সেইটা আজকে ইন্টার হুগলি, আশেপাশে বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া সবাই অসংখ্য বেকার যুবকরা চাকরি পেতে পারত। এই ইস্যুটাকে বিজেপির ইস্যু করা দরকার। শ্রমিক ভট্টাচার্য অভিষেকের আগের দিনই কিন্তু সে কথাটা বলে দিলেন যে এই 2026-এর নির্বাচনটা বাংলা থেকে লগ্নি বেরিয়ে যাওয়া আটকানোর নির্বাচন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরালে, তৃণমূলকে রিপ্লেস করলে তার লগ্নি ফিরে আসার সরকার আমরা দিতে পারব। এই ইস্যুটা কিন্তু প্রায়োরিটি অভিষেকের আগের দিনই দিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। আরও কি বলেন যে মেধা নির্গমন আটকানোর নির্বাচন, খুব রেলিভেন্ট। অসংখ্য শিক্ষিত বেকার এখন আর গ্র্যাজুয়েশন পড়তেও বাংলার বাইরে চলে যাচ্ছে। সামান্য একটু কোয়ালিটির ছেলেমেয়েরা কলকাতা থাকছেই না, চাকরি নেই, কর্মসংস্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গল্পের গরু গাছ মহাকাশে পাঠিয়ে দেন। অসংখ্য মিথ্যা কথা, 100টার মধ্যে আগে 99টা বলতেন, এখন 100 না মিথ্যা কথা বলেন। ফলে তো আলটিমেটলি সেই জায়গাটা, কর্মসংস্থানের জায়গাটা, মেধা নির্গমন আটকানোর নির্বাচন। শ্রমিক ভট্টাচার্য খুব বুদ্ধির সঙ্গে কথাটা বলেছেন। আর হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই হিন্দু বাঙালিকে যদি বেঁচে থাকতে হয় তাহলে সেই অস্তিত্ব রক্ষার নির্বাচন কিন্তু 2026 দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী কিন্তু এই স্লোগানগুলো তুলছে। আর আমার খালি বারবার মনে হয়েছে যে এই সময় দাঁড়িয়ে এই ইস্যুগুলোকে সামনে রেখে চাকরি, কর্মসংস্থান, ডেভেলপমেন্টাল ইস্যু, আজকে যদি বিহার 1,27,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে পার্মানেন্ট করতে পারে বিহারের ওই দৈন্যদশার অর্থনীতির মধ্যে, তাহলে পশ্চিমবঙ্গে কেন প্যারা টিচাররা ভালো মাইনে পাবেন না? কেন কন্ট্রাকচুয়াল টিচাররা মাইনে ভালো পাবেন না? কেন 3.25 লক্ষ শিক্ষকের পদ পূরণ হবে না? কেন 1,59,000 সিভিক ভলেন্টিয়ারদের জীবন বিপন্ন করবেন? সিভিক ভলেন্টিয়ার, টেম্পোরারি হোমগার্ড, ভিলেজ পুলিশদের জীবন বিপন্ন করবেন আপনি? কেন রাজ্য পুলিশে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি ভ্যাকেন্সি কেন অপূর্ণ থাকবে? কেন সেখানে চাকরিটা হবে না? এগুলো তো ইস্যু, মেজর ইস্যু হওয়া দরকার। সেই ইস্যুগুলোকে প্রপারলি মানুষের কাছে অ্যাড্রেস করা দরকার, মানুষের কাছে পৌঁছানো দরকার। আপনি ভাবুন, আমি এই জায়গাটা ভাবছিলাম, শ্রমিক ভট্টাচার্য প্রেসকে ইমপ্রেসিভ প্রচুর স্টেটমেন্ট দেন, প্রেস কনফারেন্সগুলো খুব ভালো করেন, এবং বাঙালি ইন্টেলেক্টের কাছে, এডুকেটেড লোকজনের কাছে তার কথাটা অনেকটা গ্রহণযোগ্য। বিজেপির পক্ষে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজের জায়গা হলো দক্ষিণবঙ্গে যে দীর্ঘদিন ধরে বিজেপির যে একটা ভ্যাকুয়াম রয়েছে, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপি সভাপতি করাতে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি প্লাস পয়েন্ট হলো। আর তার সঙ্গে পাশাপাশি শুভেন্দু অধিকারীর ঝড় তোলার মানসিকতা, কাউন্টার পলিটিক্স করার প্রবণতা, এবং মানে অগুন্তি মানুষকে নিয়ে রাস্তায় প্রত্যেক মিনিটে হাঁটা চলা, দৌড়নো, এটাও কিন্তু বিজেপিকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে বলছি যে সিবিআইকে কি শেষ পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হলো? প্রশ্নটা কেন আসছে বলুন তো? 2021-এর পর থেকে প্রচুর বিধায়ক, প্রচুর লোকসভার সাংসদ, তারাই 2021-এ মানুষ মারার কারিগর হিসেবে বারবার তাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের সিবিআই তদন্ত করে তথ্য প্রমাণ পেয়েছে, কিন্তু তারা তো কেন রিয়্যাক্ট করছিল না। শেষ পর্যন্ত গতকাল দেখলাম একলপ্তে 2 কাউন্সিলর পরেশ পালকে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে রেখে দিল। এই আস্তিনের তলায় কি সিবিআইয়ের এরকম অনেক সাপ্লিমেন্টারি চার্জশিট আছে? হলে তো সব থেকে আগে অভয়া হত্যাকাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে নামটা চলে আসা উচিত। হবে কি? দিল্লি কি গ্রিন সিগন্যাল সিবিআইকে দিয়েছে? কেন সিবিআইয়ের হাতে আমার নিশ্চিত বিশ্বাস প্রচুর ডকুমেন্ট আছে। ধরুন ব্যারাকপুর এলাকার ওই সব এলাকার একজন সাংসদ, দক্ষিণ চব্বিশ পরগনা ভাইপোর খুব কাছের এক বিধায়ক, প্রত্যেকের নামেই এই পোস্টপোল ভায়োলেন্সে 2021 রেজিস্টার্ড আছে। সেটা কি সিবিআই শেষ পর্যন্ত আস্তিন থেকে বার করবে? ইঙ্গিত কিন্তু তেমনই আমার মনে হয়েছে। তখন 2021-কে সামনে রেখে বিজেপি অল আউট পলিটিক্সের দিকে যাওয়াটা উচিত, এবং সেটাই বুদ্ধিমত্তার ছাপ ফেলবে যদি সেটা যায়। আলটিমেটলি অভিষেকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সেটাও কিন্তু নিড অফ দ্য আওয়ার। কারণ অভিষেককে জেলে পুরলে কিন্তু যে গ্যাংস্টারের যে বিশাল বাহিনী সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, তারাও কিন্তু সমঝে যাবে নির্বাচনের দিন, নির্বাচনের সময়।
প্রশ্নগুলো মনে আছে, প্রশ্নগুলো থাকলো, ইঙ্গিত মনে হচ্ছে পেলাম, ইঙ্গিতে ভরসা রাখি, বিশ্বাস রাখি, অন্তত বুদ্ধিমত্তার ছাপ মিলল। প্রথম চালে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ইলেকশনের ভেঁপুটা কিন্তু বাজিয়ে দিলেন। এবার বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে অল আউট যেতে হবে। প্রত্যেকটা মোর্চাকে একটা ঘন্টা বসতে দেওয়া যাবে না, প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে পড়তে হবে, মফস্বলে, মিটিংয়ে, মিছিলে জেরবার করে দিতে হবে এই বাংলার স্তব্ধ হয়ে যাওয়া গতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে কথা এবং অভিষেকের অত্যন্ত খারাপ রাজনীতি প্রবণতাটাকে বন্ধ করে বাংলার মানুষের মুখে যদি একচিলতে হাসি, অসংখ্য বয়স্ক মানুষের বুকে যদি একটুখানি হৃদয়ের স্পর্শ দেওয়া যায়, অসংখ্য সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর যে ছলনা চাতুরি সরকার করছে, অসংখ্য শিক্ষিত বেকারকে যে রাস্তায় বসিয়ে রাখা হচ্ছে, তাদের বুকে যদি একটু ভরসা জোগানো যায়, দেয়ার ক্যান বি আ রিপ্লেসমেন্ট ইন 2026। এটা অন্তত আমার এই মুহূর্তে মনে হচ্ছে।